পরশুদিন থেকে ডুরান্ড কাপ শুরু হচ্ছে আর পরশুদিনকে রয়েছে ডুরান্ড কাপে কলকাতা ডার্বি। এবার সেই কলকাতা ডার্বি নিয়ে আমাদের তো মিক্সড রিয়াকশন রয়েছে, ম্যাক্সিমামটা একটু অন্যদিকে রিয়াকশন রয়েছে যে এই ম্যাচটা শুরুতে না হয়ে আরও দুটো ম্যাচ খেলা হয়ে যাওয়ার পরে হলে ভালো হতো। এবার ন্যাচারালি হবে না, ঠিক আছে, চলো প্রথমেই হাইপটাকে একদম চরম লেভেলে নিয়ে যাওয়া। তো সেই ডুরান্ড কাপ ডার্বি এবং ডুরান্ড কাপ রিলেটেড যা কিছু আপডেট এই মুহূর্তে রয়েছে সব কিছু নিয়ে কথা বলবো। তার পাশাপাশি আমাদের ইন্ডিয়ান সুপার লিগেরও বেশ কিছু ট্রান্সফার আপডেট, রুমার অ্যান্ড আপডেট শেয়ার করা রয়েছে। তো ভিডিওটা হয়তো লেন্দি হতে পারে, যেহেতু সারাদিন আমার একটাই ভিডিও, আর একটা ভিডিওর মধ্যে এত কিছুকে পুট করা ডেফিনেটলি ভিডিওটা লেন্দি হবে, বাট ছোট করে আমি শেয়ার করার চেষ্টা করব। কোনো বিষয়টাকে আমি লেন্দি ডিসকাশনে নিয়ে যাব না, প্রমিস। দেখো, প্রথমে একটু আইএসএল এর কথা বলি। তার কারণটা হচ্ছে যে আইএসএল এর যে শুরুর ডেট পাওয়া গেছিল 4 সেপ্টেম্বর, সেটা হয়তো চেঞ্জ হয়ে অক্টোবরের সেকেন্ড উইক যেতে পারে, যেটা আমরা মার্কাসের সোর্স মারফত জানতে পারছি। প্রায় আমরা সবাই জেনে গেছি যে আইএসএল যখন একদম শুরু হওয়ার ফেজে থাকবে, জাস্ট দুটো ম্যাচ হবে, তারপরে কিন্তু ফিফার একটা লম্বা উইন্ডো রয়েছে, একটা বড় ব্রেক রয়েছে। তো সেই সময়ে ফুটবলটা কিন্তু হ্যাম্পার হবে এবং সেটাই কোথাও খুব একটা যুক্তিসঙ্গত হচ্ছে না। সেই কারণে হয়তো অক্টোবরের সেকেন্ড উইক থেকে আইএসএল শুরু হতে পারে। তো এমনিতেই আমাদের এখানে এমন একটা সময় আইএসএলটা শেষ হয়, সেই সময় প্রচণ্ড গরম পড়ে যায়, আর তারপর যদি আরও 1 মাস পিছিয়ে যায়, তার মানে যে সময়টাতে হয়তো চ্যাম্পিয়নশিপ ফাইটটা চলবে, যে সময়টাতে হয়তো টাইটেল ডিসাইডিং ফাইটটা চলবে, সেই সময়ে কিন্তু গরম একটা ফ্যাক্টর হয়ে যাবে। তো যত বেশি লিগ আমরা পেছবো, তত বেশি কিন্তু গরম আমাদের জন্য অ্যাটাক করতে আসবে। যেখানে অল ওভার ওয়ার্ল্ডে অগাস্ট মাস থেকে লিগগুলো শুরু হয়ে যায়, সেখানে আমরা অক্টোবর চলে যাচ্ছি, মানে আমরা 2 মাস ওদের থেকে পিছিয়ে যাচ্ছি। ইভেন এখানে মনে রাখা দরকার, আইএসএল কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু ফেডারেশন কাপ রয়েছে। এবার সেটা যদি কোনো উইন্টারের জায়গাতে না হয়, মানে পাহাড়ে যদি না হয়, সেটা কাশ্মীর হোক বা সেটা শিলং, গুয়াহাটি বা সিকিম টিকিম কোথাও হোক, তাহলে ঠিক আছে। যদি কেরালাতে হয়, কলকাতায় হয় বা গোয়াতে হয়, ভাই মানে গরমটা একটা অন্য লেভেলের তখন গরম থাকবে। তো ফুটবল, বেটার ফুটবল, এক্সপেকটেশনকে ভুলে গিয়ে জাস্ট ওই দেখার মতো খেলা দেখতে বসতে হবে। সেটার জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। এই হচ্ছে ব্যাপার আইএসএল এর ডেট নিয়ে। এবার যদি বেশ কিছু প্লেয়ারের আপডেট, রিউমারের কথা বলি, তাহলে নন্দকুমার শেখর কিন্তু ওড়িশা এফসিতে তার মুভ কমপ্লিট করেছে ইস্টবেঙ্গল থেকে। ইস্টবেঙ্গলের তরফ থেকে এক্সটেনশনের খুব একটা অফার তার কাছে ছিল না। যে পারফরমেন্স সে শো করেছে এবং অ্যান্তোনিও লোপেজ আবাস তিনি আসার ফলে কোথাও নন্দার রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এবং যে প্লেয়াররা রয়েছে তারা নন্দার থেকে অনেক বেটার ফর্মে রয়েছে, এবং সেই জায়গাতে নন্দা কিন্তু ওড়িশা এফসিতে আবারও ফিরে গেছে। অ্যান্তোনিও মোয়ানো, যাকে এর আগে আমরা ডায়মন্ড হারবার এফসিতে দেখেছি ইন্ডিয়ান ফুটবল লিগ খেলতে, এবং ইন্ডিয়ান ফুটবল লিগ জেতার পেছনে বা আই লিগ জেতার পেছনে কিন্তু এই অ্যান্তোনিও মোয়ানো, স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার কাম সেন্ট্রাল মিডফিল্ডার, তার একটা বিশাল ভূমিকা রয়েছে। 13টা ম্যাচে 5খানা গোল, 4খানার মতো অ্যাসিস্ট রয়েছে তার, এবং খুবই ভালো একটা ক্রিয়েটিভ প্লেয়ার। তো তাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সই করিয়েছে এবং সেটা অফিসিয়ালি অ্যানাউন্স করে জানিয়ে দিয়েছে। যদি চেন্নাইন এফসির কথা বলি, তাহলে চেন্নাইন এফসি আমাদের সবার ফেভারিট গ্ল্যান মার্টিন্সকে সই করিয়েছে, এবং তার সাথে আজকে নামগাল ভুটিয়াকে চেন্নাইন এফসি সই করিয়েছে। এর সাথে কিন্তু চেন্নাইন এফসিতে আরও একটা বিগ রিউমার উঠেছে, সেটা হচ্ছে সাউল ক্রেসপো। সাউল ক্রেসপোর ব্যাপারটাও সামনে এসেছে থ্রু সোহন পোদ্দার। সাউল ক্রেসপো চেন্নাইন এফসির সাথে একটা ভালো মতো কথাবার্তার জায়গাতে রয়েছে, এবং চেন্নাইন এফসি নাকি সাউল ক্রেসপোকে সই করা দেবে। দেখো, সাউল ক্রেসপোকে অলরেডি ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে, সাউল ক্রেসপো ইস্টবেঙ্গল থেকে বেরিয়ে গেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে সাউল ক্রেসপো ইন্ডিয়ান সুপার লিগে যে কোনো জায়গায় সই করতে পারে। এবার যদি বলি যে জামশেদপুর এফসির কথা, তাহলে জামশেদপুর এফসি কিন্তু লটস অফ সিগনেচার করিয়েছে, যেমন অভিষেক আম্বেকর লাস্ট কবে কোথায় খেলেছে আমরা ভুলতেই বসেছিলাম। ইস্টবেঙ্গল থেকে আমান সিকেকে নিয়েছে। আমান সিকে দেখো এজ ওয়াইজ খুব ভালো একটা প্রসপেক্ট, কিন্তু এখনও অবধি মানে নিজের স্ট্যান্ডার্ডকে বা নিজের যে পজিশন রয়েছে সেটাকে তো এস্টাবলিশ করতে পারেনি। প্রভাত লাকড়া একইভাবে প্রচুর পোটেন্সিয়াল একটা সময়ে ছিল, কিন্তু এখন প্রায় ভুলেই গেছে অনেকে যে প্রভাত লাকড়াও খুব সিরিয়াস ফুটবল খেলে বলে। দেবেন্দ্র মুড়গাঁওকার, তাকেও মনে করা হচ্ছিল যে গোয়ার একটা নেক্সট পোস্টার বয় হয়ে ওঠার ক্ষমতা রয়েছে তার, কিন্তু অনেক ক্লাব ঘুরে ফেলেছে, বাট ফাইনালি এখনও অবধি তার এফসি গোয়ার যে উঠে আসার সময়টা, সেইটাকে এখনও সে টাচ করতে পারেনি। রেনিয়ার ফার্নান্ডেজ, দেখো ভেটারেন প্লেয়ার, বহুদিন ইন্ডিয়ান ফুটবলে রয়েছে, কিন্তু কেরিয়ারের প্রায় লাস্ট ফেজে রয়েছে। তো স্টার সিগনেচার তো বলা যাবে না। এবং তার সাথে লিওয়ান কাস্টানহা, আরও একজন প্লেয়ার যার অনেক কিছু বেটার করা দরকার ছিল, পোটেন্সিয়াল তো হাই ছিল, কিন্তু সেইভাবে নিজেকে এস্টাবলিশ করতে পারেনি। তো এই ধরনের কিছু ভালো বাট খুব হাই প্রোফাইল নাম
সিগনেচার কিন্তু জামশেদপুর এফসি করিয়েছে এবং সেগুলো অফিসিয়ালি পরপর অ্যানাউন্স করে জানিয়েও দিয়েছে। আরও বেশ কিছু সিগনেচার কিন্তু জামশেদপুরের লাইনে রয়েছে। তো জামশেদপুরের টিমটাকে নিয়ে যদি আমি 30 সেকেন্ড বলি, তাহলে হয়তো ওপর থেকে দেখলে মনে হবে যে খুবই অ্যাভারেজ বা একটু বিলো কোয়ালিটি প্লেয়ার রয়েছে, কিন্তু যদি অ্যাজ আ টিম খেলতে পারে, অ্যাজ এ ইউনিট যদি ভালো পারফরমেন্স করতে পারে, সো জামশেদপুর ক্যান অ্যাচিভ সামথিং ভেরি গুড ইন দিস সিজন। আমার অন্তত পক্ষে পার্সোনালি এটা ফিল হচ্ছে। এরপর যদি একদম পরিষ্কার ডুরান্ড কাপের আপডেটগুলোতে চলে আসি, তাহলে ডুরান্ড কাপের প্রথম একটা আপডেট পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে এই ডার্বি ম্যাচটা বাদ দিলে বাকি ম্যাচগুলোতে কিন্তু মানে আর যদি ডার্বি না হয় বা খুব বড় কোনো ম্যাচ না হয়, তাহলে সেই সমস্ত ম্যাচে এই অনলাইন টিকিট রিডেমশন নাকি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ অনলাইনে টিকিট কিনে অন্য কোথা থেকে, মানে সে ক্লাব টেন্ট হোক বা অন্য কোনো জায়গা হোক, সেখান থেকে আর টিকিটকে রিডিম করে ফিজিক্যাল টিকিট নিতে হবে না। এম টিকিট বা কিউআর কোড দিয়ে গ্যালারিতে প্রবেশ করা যাবে, মাঠের মধ্যে ঢোকা যাবে। কিন্তু এই ডার্বি ম্যাচে সেটা অ্যাপ্লাই হবে না, সেটা ডার্বি ম্যাচের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে না। ডার্বি যারা টিকিট অনলাইনে কেটেছে তাদেরকে কিন্তু ইস্টবেঙ্গল বা মোহনবাগান যাদের টিকিট রয়েছে সেখান থেকে গিয়ে ডার্বির টিকিট রিডিম করতে হবে, ফিজিক্যাল টিকিট নিতে হবে। সেই ফিজিক্যাল টিকিট নিয়ে কিন্তু যুবভারতীতে বিকেল 5টা থেকে যে ম্যাচ রয়েছে পরশু দিনকে, সেখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা তারা মাঠে ঢুকতে পারবে। এরপর যদি আমাদের ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুই ক্লাবের বিভিন্ন আপডেটের কথা বলি, তাহলে অবশ্যই দেখো ডুরান্ডকে নিয়ে আগামী পরশু দিনকে যে ডার্বি রয়েছে তার উত্তেজনার পারদ তো বাড়ছে, কিন্তু সেই উত্তেজনার পারদকে যারা বাড়িয়ে একদম সর্বোচ্চ লেভেলে নিয়ে চলে যাবে, সেই বিদেশি প্লেয়াররা কোথায়? দুটো ক্লাবে কয়েকজন বিদেশি প্লেয়ার এসেছে, কিন্তু দুটো ক্লাবের টোটাল 9জন বিদেশি প্লেয়ার তারা ডুরান্ড কাপে রেজিস্টার্ড হবে। মোহনবাগানে 5জন, ইস্টবেঙ্গলে 4জন। ইন দ্য মিন টাইম যদি মোহনবাগানের 6 আর ইস্টবেঙ্গলের 5 এবং 6 নম্বর বিদেশি যদি না চলে আসে, তাহলে এই 9জনই কিন্তু খেলবে। তারা এসে গেলে তারা রেজিস্টার্ড হয়ে যাবে। কিন্তু এই 9জন তো কনফার্মড। এই 9জনের মধ্যে এখনও অবধি কলকাতাতে এসে প্র্যাকটিস শুরু করেছে জাস্ট 3জন প্লেয়ার। মোহনবাগানে ডেজান ড্রাজিচ, ইস্টবেঙ্গলের দানি রামিরেজ এবং তার সাথে এসেছে মোহাম্মদ রশিদ। আর মোহাম্মদ রশিদের একটা ব্যাপার হয়েছে, খুব ফানি ইনসিডেন্ট হয়েছে। মোহাম্মদ রশিদ তো নিজে নেমে গেছে, কিন্তু ওর যে লাগেজ ছিল, ব্যাগপত্র ছিল, সেটা নাকি শিকাগো চলে গেছে। মানে কেন ইমাজিন, এবার বেচারা কবে তার ব্যাগ পাবে, কবে তার মালপত্র বার করতে পারবে, কি কি এনেছিল বা কি কি তার গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সে তো আমরা জানি না কি গেছে না গেছে বা মানে কতদিনের মধ্যে পেয়ে যাবে। হোপফুলি খুব তাড়াতাড়ি পেয়ে যায়, যেন কোনো খুব সমস্যার মধ্যে না পড়ে। তো এই দুজন প্লেয়ার ইস্টবেঙ্গলে প্র্যাকটিস করছে, আর মোহনবাগানের ড্রাজিচ প্র্যাকটিস করছে। আবার ড্রাজিচকে নিয়ে আপডেট শোনো, ড্রাজিচ নাকি মানে এসে প্র্যাকটিস করলেও, তাকে ভালোভাবে ফিল্ডে দেখা গেলেও, ডার্বিতে নাকি তার খেলার সম্ভাবনা নেই। মানে অন্তত স্টার্টিং 11 এসে হয়তো নাও থাকতে পারে। আবার আগামীকাল সকালে অ্যালবার্তো রড্রিগেজ নামবে। মানে অ্যালবার্তো যদি ডার্বি খেলে, তো ডার্বির আগে হয়তো খুব বেশি হলেও একটা সে ট্রেনিং সেশন পাবে। নতুন কোচ এবং তার আন্ডারে একটা ট্রেনিং সেশন পেয়ে কি করবে সে তো পরের ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রে অ্যালবার্তোর বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে অ্যালবার্তো মোহনবাগানের এই সেট আপের পুরনো প্লেয়ার, তো টিমমেটদেরকে জানে, সেখানে জানে যে কার সাথে কীরকম আমি খেলবো, তাদের থেকে আমার কি কি পাওয়ার রয়েছে, আমার কি কি দেওয়ার রয়েছে, প্রবলেম নেই। কিন্তু বাকি যারা রয়েছে তারা তো অনেকেই মোহনবাগানে নতুন, তো সেই জায়গাটা কি হবে? কারণ সামির জেলকোভিচ সে হয়তো কোচকে চেনে, প্লেয়ারদের চেনে না। মিগুয়েল ফিগুয়েরা সে কোচকেও চেনে না, প্লেয়ারদেরও কাউকেই চেনে না। কেউই ইস্টবেঙ্গল থেকে সে মোহনবাগানে জয়েন করেনি যে মিগুয়েল তার সাথে খেলেছে। এবং তার সাথে জেই ম্যাকলারেন, তারও এখনও অবধি কোনো আপডেট নেই যে কবে আসবে। বাট মোহনবাগান অথরিটি তারা চেষ্টা করছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকে কলকাতাতে ল্যান্ড করানোর। প্রয়োজনে ডার্বির দিন সকালেও যদি কেউ ল্যান্ড করে, তাকে ডার্বির দিনকে মাঠে রাখা হবে। এবার এর আগে এরকম ইনসিডেন্ট কিন্তু হয়েছে, ইস্টবেঙ্গলও হয়েছে, মোহনবাগানেও হয়েছে। রাতারাতি এসেছে, খেলতে নেমেছে। ফ্রুটফুল কতটা হয়েছে না হয়েছে সে তো পরের ব্যাপার, কখনো ক্লিক করেছে, কখনো ক্লিক করেনি। কিন্তু এটা ফুটবল সায়েন্সের দিক থেকে খুব একটা যায় বলে আমার পার্সোনালি মনে হয় না। বেটার হয় তার থেকে যে টিম আমার হাতে রয়েছে, যারা আমার আন্ডারে প্র্যাকটিস করছে, যাদেরকে আমার দেখে মনে হচ্ছে ফিট, যারা এই ওয়েদার কন্ডিশন, কারণ এখন একটু বৃষ্টি হচ্ছে, একটু মাঠের মধ্যে ভেজা ভাব থাকবে, যারা এই কন্ডিশনে প্র্যাকটিস করছে তারা অন্তত পক্ষে মানিয়ে নিয়েছে, তো তাদেরকে নিয়েই ম্যাচটা খেলা হোক। কারণ আমরা সবাই খুব ভালো করে জানি যে এই ডার্বি হয়তো মাঠের বাইরে একটা বিশাল হাইপ তৈরি করবে, কিন্তু মাঠের মধ্যে যে এক্সপেক্টেড পারফরমেন্স, সেটা আমরা প্লেয়ারদের থেকে ঠিক কতটা ভালো লেভেলে পাবো, দের ইজ এ বিগ ডাউট। এই হচ্ছে ব্যাপার।
এবার প্লেয়ার রিলেটেড যা কিছু আমার আপডেট মানে আমার কাছে ইনফরমেশন ছিল শেয়ার করলাম। ইস্ট বেঙ্গলেরও ব্যাপারটা সেই একই। ইস্ট বেঙ্গলের যে বাকি দুজন বিদেশি রয়েছে নাচো এবং ফিয়ং, তাদেরও কিন্তু এখনও অবধি সম্ভাবনা দেখা যাচ্ছে না যে ঠিক তারা কবে ল্যান্ড করবে, আজকে, কালকে, পরশু, কবে, কখন করবে, এখনও অবধি কিন্তু আপডেট পাওয়া যায়নি। সো হোপফুলি তারা খুব তাড়াতাড়ি চলে আসুক, তারা নিজেদের ক্লাবের হয়ে মাঠে থাকুক, মাঠে নামুক, না নামলেও বেঞ্চে থাকুক, যেখানেই থাকুক তারা টিমকে চিয়ার করুক। অ্যাটলিস্ট অন্ততপক্ষে দুটো টিম তাদের নিজেদের ম্যাক্সিমাম শক্তি নিয়ে যেন ডার্বিতে নামতে পারে। একজন ফুটবল ফ্যান হিসাবে এটাই আমার এক্সপেকটেশন। বাকি তোমাদের কি ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।